আপনারা ইরানের খবর তো দেখছেন যে ইরান কীরকমভাবে আস্তে আস্তে ইসলামপন্থীদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এবং ইরানের জনগণ খেতে না পেয়ে, জল না পেয়ে, মানে সাংঘাতিক। ইরানে আমি আগের দিনই একটা ইরানকে নিয়ে ভিডিও করেছিলাম। আপনারা তাতে তো অনেক মুসলমান, সব ইসলাম মানে ইরানপন্থী মুসলমানরা আমাকে গালাগাল দিয়েছিল, কিন্তু আমি বলেছিলাম ভাই, অঙ্ককে কেউ অস্বীকার করতে পারে না। তুমি ইসলামপন্থী হতে পারো, ফেমিনিস্ট হতে পারো, কমিউনিস্ট হতে পারো, হিন্দুইস্ট হতে পারো, অঙ্ককে অস্বীকার করলে জানবে যে অঙ্ক আর বিজ্ঞানকে অস্বীকার করলে কিছু হয় না। দিস ইজ দ্য ভেরি বেসিক ফ্যাক্ট। তো ইরানের আজকে সিচুয়েশানটা কী, আমরা একটু রিক্যাপ করি। আমি এর আগের দিনে একটা ইরানকে নিয়ে খবর পড়েছি কিন্তু, যে ইরানে জল শেষ হয়ে গেছে। এবং তখন আমি বলেছিলাম বেসিক্যালি 71-এ যে ইসলামিক রিভলিউশন হলো, কেন হলো? শাহের আমলে কিন্তু ইরান অত্যন্ত উন্নত ছিল। আমি আবার বলছি, ইরানের জিডিপি মানে ইরানের পার ক্যাপিটাল জিডিপি ব্রিটেনের থেকে বেটার ছিল, ইভেন ইন বাই 71, ইউরোপের যে কোনো দেশের থেকে বেটার। তার কারণ কি, জানে প্রায় 150 বছর ধরে ইরান আমেরিকার সাথে বন্ধুত্ব সম্পর্ক রেখে তুলেছে। এবং আধুনিক যে ইরান ইনফ্রাস্ট্রাকচার দেখছেন, ইরানের যে উন্নত শিক্ষা ব্যবস্থা দেখছেন, এর পেছনে আমেরিকার বিশাল ভূমিকা আছে। মধ্য কথা, আমেরিকার বন্ধু ছিল। এবং 71-এর যুদ্ধের সময় অ্যাকচুয়ালি পাকিস্তানকে ইরান সাহায্য করেছিল। ইনফ্যাক্ট ইরানের এয়ারবেস পাকিস্তান ইউজ করতো, কারণ দুজনেই ছিল আমেরিকাপন্থী লোক, আমেরিকাপন্থী দেশ। ওকে, তো ওই দেশটা যেটা খুবই উন্নত একটা দেশ এবং ইউরোপের মতো উন্নত একটা দেশ ছিল ইরান, আমেরিকার ফ্রেন্ড, সেই দেশটা 79-এ যখন ইসলামিক রিভলিউশন হলো, এবং সেই ইসলামিক রিভলিউশনের পেছনে বামপন্থীদের কিন্তু বিশাল হাত ছিল, কারণ বামপন্থীরা হচ্ছে অ্যান্টি ইউএস। তো সোভিয়েত ইউনিয়নও টাকা দিয়েছিল সেই রিভলিউশনের জন্য। তখন কোল্ড ওয়ার, ইরানকে সোভিয়েত ইউনিয়ন সহ্য করতে পারছে না, কারণ একদম পায়ের নিচে বসে আছে। তো সোভিয়েত ইউনিয়ন যেমন ইসলামীদের হাতে মার খেয়েছে, ইসলামীদের টাকা দিয়ে আবার আমেরিকার ঘটিয়ে উল্টেছে ইরানে। তো জাগে তখন কোল্ড ওয়ারে এইসব চলতো, যে মুসলমানদের খেপিয়ে চলো শাহর বিরুদ্ধে খেপিয়ে একটা ইরানের রিভলিউশন হলো। প্র্যাকটিক্যাল কারণ তো ছিলই, যে একটু সোসাইটিতে তো অসম্মত ছিল, সেটাও একটা বড় কারণ, না বললে অস্বীকার করা হবে। কিন্তু ইরানের যে একটা সমৃদ্ধ সায়েন্স, টেকনোলজি, শিক্ষা, সব দিক থেকে যে প্রায় 150 বছর ধরে আমেরিকার সাথে সহযোগিতা এগিয়ে গেছিলো, সেগুলো সব ধ্বংস হতে শুরু করে। তো ইরানিয়ান রিভলিউশনের পর কী হয়, প্রথম 1 বছরে তো ইসলামপন্থীরা বামপন্থীদের একদম সাব্বাস করে দিল, পুরো মেরে ধরে পুরো তাড়িয়ে, মানে একদম জেলে পুরো করে খুন করে পুরো শেষ। বাংলাদেশেরও তাই হবে আর কি। বাংলাদেশের যেসব বামপন্থীরা জামাতিদের সাথে হাত মিলিয়েছে, তাদেরও ভবিষ্যতে এটা আসবে, এটা আমি লিখে গেছিলাম, আনলেস সামথিং এলস হ্যাজ হ্যাপেন। তো জাগে, তো ইরান এরপর যেটা হয় আর কি, মোল্লারা আসার পর থেকে তারা ইরানের যে অয়েল ক্যাপিটাল, ইরানের যে তেলের সম্পদ, তারা তারপর থেকে বিপুল পরিমাণে বিভিন্ন দেশে টেররিস্ট ফান্ডিং, যেমন ধরুন হেজবুল্লাহ থেকে শুরু করে ইয়েমেন, মানে পৃথিবীতে অন্তত প্রায় 10টা সন্ত্রাসবাদী গোষ্ঠী ইরান ফান্ড করে, তাদেরকে অস্ত্র দেয়, তাদের জন্য অস্ত্র তৈরি করছে। তো কী হচ্ছে, ইরানের জিডিপি, যেটা একটা ইরানের প্রবলেমগুলো সলভ করার জন্য উচিত ছিল, যেমন ইরানের একটা মেজর প্রবলেম হচ্ছে জল, অ্যাকোয়াডাক্টগুলো, ইরান পুরোপুরি একটা অ্যাকোয়াডাক্টের উপর ডিপেন্ডেন্ট সোসাইটি। অ্যাকোয়াডাক্টগুলো পুরো নষ্ট হয়ে যাচ্ছিলো। আগে অ্যাকোয়াডাক্টগুলো মেনটেন হতো, এটা নিয়ে একটা বিশাল ডকুমেন্টারি আছে। তারপরে এই মূল্যরা ক্ষমতা আসার পর থেকে অ্যাকোয়াডাক্টগুলো আর সেইভাবে মেনটেন করেনি, নতুন অ্যাকোয়াডাক্ট বানায়নি, ফলে ইরানে আজকে ভীষণ রকম জলের ক্রাইসিস। তো যাই হোক, একটা সোসাইটি যখন পুরোপুরি ইসলামিক মতাদর্শ দিয়ে, ইসলামিক রাজনৈতিক মতাদর্শ দিয়ে চলে তারপর দেশের জন্য, জনগণের জন্য যেগুলো প্রবলেম, সেই প্রবলেমগুলো সলভ না করে পুরো ধর্ম দিয়ে দেশ চালাতে গেছে। তো ফলে আজকে যাওয়ার হচ্ছে, ইনফ্যাক্ট ইরানে এই যে আজকে মোল্লাদের বিরুদ্ধে আন্দোলন এমন জায়গায় চলে এসছে, আমি কালকে দেখলাম যে মুসলমানরা মসজিদে ঢুকে ভাঙচুর করছে। ভাবুন যে ভারতে হিন্দুরা মন্দিরে ঢুকে ভাঙচুর করছে, কি ধর্মের বিরুদ্ধে তাদের ক্ষোভ এসে গেছে, যে ধর্মের নামে তারা লোকজনকে এমনভাবে বোকা বানিয়েছে, যে যেখানে সাধারণ লোকজন সেটা খেতে পাচ্ছে না, জল পাচ্ছে না, ইলেকট্রিসিটি নেই, কোনো ভবিষ্যৎ নেই, স্কুল কলেজ বন্ধ। ঠিক আছে, তো ধর্মের নামে আপনি কদিন মানুষকে বোকা বানাতে পারবেন? ব্যাপারটা কী হচ্ছে, ধর্মের মোহটা মানুষের খুব ফান্ডামেন্টাল মোহ। ভারতবর্ষেরও অনেকের হিন্দু ধর্মের প্রতি মোহ আছে, যেহেতু তারা হিন্দু হিসেবে জন্মেছে। আর মুসলমানদের মধ্যে তো এটা প্রচণ্ড বেশি, যেহেতু ইসলামে জন্মেছে, সেহেতু ইসলাম ধর্মের প্রতি মোহ আছে। সেই জন্য এদের ধারণা, এইসব ধর্মের ভিত্তিতে রাষ্ট্র করলে বোধহয় খুব ভালো রাষ্ট্র তৈরি হবে। তো ইরান ছিল এদের কাছে একটা ক্লাসিক পাপেট বয়, ক্লাসিক বয়, যেদিকে দেখে ওরা মনে করতো যে এরকমভাবে তো একটা ইসলামিক গণতন্ত্র সম্ভব। কিন্তু দেখা যাচ্ছে যে এগুলো সব তারা, মানে যা হয় আর কি, মানে সোভিয়েত ইউনিয়ন নিয়ে যেসব গল্প রটানো হয়েছিল, ইরান নিয়েও সেরকম গল্প রটানো হয়েছিল।
ইরান থেকে আসা প্রচুর ছাত্রছাত্রী যারা আজকে এখানে আমেরিকায় প্রফেসর হয়েছে তারা আমার বন্ধু। তো কালকে আমাকে হ্যাপি নিউ ইয়ার পাঠালো, আমিও একটা হ্যাপি নিউ ইয়ার জানালাম, বললাম যে আশা করি এবার ইরান তোমাদের মুক্ত হবে। তো তারা আমাকে একটা বিশাল ভালোবাসা জানায়, বিশাল বড় বড় লেখা লিখলো যে তাদের মনের মধ্যে যেটা কি গোপন যন্ত্রণা বোঝাতে পারবে না, যে ইরানের মতো একটা উন্নত দেশকে মোল্লাতন্ত্র পুরো ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমার কাছে বক্তব্য হচ্ছে এই যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটে দেশই কিন্তু এখনও ধর্মের মুখে আচ্ছন্ন, রাজনীতিও সেই দিকে চলেছে। প্রচুর লোক আমার ফলোয়ার মধ্যে আছে, মুসলমান আছে, হিন্দু আছে, যারা মনে করে তাদের ধর্মের পথে যদি দেশটা চলে, দেশটার উন্নতি হবে, তোমার ঠ্যাং হবে। ইরানকে দেখলে বুঝতে পারবে যে আজকের দিনে কোনো রাষ্ট্র যদি সায়েন্টিফিক্যালি না রান করা যায়, সায়েন্টিফিক্যালি রান করার চেয়ে রাষ্ট্র আছে, সিঙ্গাপুর আছে, দুবাই আছে, ইভেন সৌদি আরবেও এখনও, সৌদি আরবের প্রিন্সও এখন যথেষ্ট সায়েন্টিফিক পথেই তার দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যতটা তার রক্ষণশীল তাকে বজায় রেখে, ঠিক আছে। তো মোদ্দা কথা স্রেফ যে 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 দেশগুলো এইসব ধর্ম দিয়ে রাজ্য বা দেশ বা চালাতে যাবে, তাদের অবস্থা কিন্তু ইরানের মতো হবে। সব পলিটিক্যালি ফান্ডিং হবে, আসল জনগণের যেসব দরকার, জলের সমস্যা বা অন্যান্য যেগুলো ব্যক্তিগত সমস্যা, সেগুলো সমাধান হবে না। ইরানে এই সিনটা একদম পুরো একদম স্ট্রাইকিং লাগছে, যে লোকজন গিয়ে মুসলমানরা মসজিদ ভাঙছে, যে দৃশ্য আপনি আর কোথাও দেখতে পাবেন না। আরও দৃশ্য দেখলাম যে বেসিক্যালি একটা তেহরানের রাজপথে একটা গ্রসারি স্টোরের মালিক বসে পড়ে কাঁদছে, আর তাকে সাহায্য করতে হাজার হাজার লোক এগিয়ে আছে। কি তার বলছে যে আমার তো ব্যবসা ট্যাবসা সব ডুবে গেছে, আমি কোত্থেকে কিনবো, একটা না মাল কিনতে পারছি, না আমার কেনার কাছে, না ক্রেতা আছে, না বিক্রেতা আছে আমার কাছে। হ্যাঁ, আর ইরানের গ্রসারি স্টোরের লোক যাকে নিয়ে পুরো যার থেকে আন্দোলনটা শুরু হলো, এবং হাজার হাজার লোক তখন, বাকি যারা আরও শপকিপার আছে তারাও বলছে, ভাই আমাদের তো ব্যবসা চলবে না। দেখুন, মেজর ব্যাপার হচ্ছে আপনি ধর্ম নিয়ে যা খুশি কথা বলতে পারেন, ধর্ম আপনার ব্যক্তিগত জীবনে কাজে আসুক, তার থেকে আপনি ধর্ম কাজে লাগিয়ে আপনি ব্যক্তিগত জীবনে উন্নত হন, এটাই ধর্মের মূল জিনিস। আমি বারবার করে বলে থাকি যে আমার যখন জীবনের কঠিন সময় আসে, আমি গীতা উপনিষদ পড়ি, আমার সমস্ত কঠিন সময় আমাকে গীতা উপনিষদ পড়তে হয়। তাই যে মুসলমান যদি তার জীবনের কঠিন সময় কোরআনের সাহায্য নেন, ইসলামিক থিওলজির সাহায্য নেন, তাতে কিছু নেই। কিন্তু সমস্যাটা দাঁড়াচ্ছে এই যে যখন আপনি ভাবছেন ইসলামের পথে বা হিন্দু ধর্মের পথে আপনার দেশটা উল্টে যাবে, হবে না। একটা দেশকে, একটা আধুনিক ব্যাপার, এখন বিজ্ঞান প্রযুক্তি এত এগিয়ে গেছে, ঠিক আছে, সেই বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগিয়ে, সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে কাজে না লাগিয়ে যদি আপনি দেশটাকে এগিয়ে নিয়ে যেতে না পারেন, কোনো দেশই এগোবে না। তো এটা একটা ইরান, বাংলাদেশ, পাকিস্তান, ভারত সবার কাছে একটা বিশাল বড় শিক্ষণীয় আছে। যারা ভাবেন যে ধর্মীয় রাজনীতি করলে আপনাদের দেশের মুক্তি হবে, তারা শিখুন যে ধর্মীয় রাজনীতি করলে ইরানের মতো অবস্থা হবে। যে দেশটা ইউরোপের সমান উন্নত ছিল, আজকে সে দেশে বাথরুমে হাগা মোছার পর পেছন মোছার জল পাবেন না। দ্যাট ইজ দ্য সিচুয়েশন ইজ গোয়িং টু হ্যাপেন।